সেন্ট্রাল এশিয়া জুড়ে ভারত কেন একের পর এক আর্মি এবং এয়ার বেস তৈরি করছে? পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের কেন গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? কেন বঙ্গোপসাগরে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি যুদ্ধকালীন তৎপরতায় একসঙ্গে নামলো? ইন্ডিয়ান আর্মি ঢাকায় কি সতর্কবার্তা দিল বাংলাদেশ সেনাবাহিনীকে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের আরও একটি এপিসোড আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, এটা বোঝার জন্য বোধহয় কোনো সমীক্ষার প্রয়োজন নেই, কোনো বড় অনুসন্ধানমূলক বিষয়েরও প্রয়োজন নেই যে মানুষ সবসময় ক্ষমতার ভরকেন্দ্রে থাকতে চায়, অর্থাৎ পাওয়ার করিডোরের মেম্বার হতে চায়, যেমনটা চেয়েছিলেন মধ্য এশিয়ার মঙ্গল অধিপতি চেঙ্গিস খান অর্থাৎ তেমুজিন। এবং তিনি তার নিজের হাতে সাম্রাজ্যকে বিপুলভাবে বিস্তার লাভ করিয়েছিলেন। বিস্তৃত হয়েছিল তার বিশাল সাম্রাজ্য এবং কার্যত একদম পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে ভারত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। ইতিহাস বলে যে এই চেঙ্গিস খানের সাম্রাজ্য হচ্ছে স্থল সাম্রাজ্য হিসেবে এখনও পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। কিন্তু আর একটা কথা আছে না, যে ক্ষমতা সবসময় খুব চঞ্চল হয়, অর্থাৎ ক্ষমতার হাত বদল ঘটে। ফলে চেঙ্গিস খানের সেই মঙ্গল বা মঙ্গোলিয়া আজকের যে ক্ষমতার যে ভরকেন্দ্র বা আজকের পৃথিবীর যে ক্ষমতার বিন্যাস, সেখানে একটি কিঞ্চিত মাত্র দেশে পরিণত হয়েছে। কিন্তু অনেক কিছু চলে গেল যেটা মঙ্গল বা মঙ্গোলিয়ার এখনও পর্যন্ত যায়নি, তাহলে তার ভৌগোলিক অবস্থান। তার ভৌগোলিক অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ, অন্তত আজকের ওয়ার স্ট্র্যাটেজির জায়গা থেকে। অর্থাৎ মঙ্গল বা মঙ্গোলিয়া এই দেশটির একদিকে রয়েছে রাশিয়া, অন্যদিকে রয়েছে চীন, এবং সেন্ট্রাল এশিয়ার ঠিক এমন জায়গায় এই দেশটির অবস্থান, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত দিক থেকে। সম্প্রতি ভারতে এসেছিলেন মঙ্গলের বা মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখানগিন খুরেলসুখ। তিনি এখানে এসে বেশ কিছু প্রস্তাব ভারতকে দিয়েছেন। তিনি নয়াদিল্লিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য যারা রাষ্ট্র পরিচালক তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এবং বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি এই বৈঠকগুলোর মাধ্যমে ভারত বোধহয় যে সিদ্ধান্ত নিতে চলেছে, তার জন্য সেন্ট্রাল এশিয়ার ক্ষেত্রে ভারত অনেকটাই গেম চেঞ্জার হতে পারে। কি প্রস্তাব এসছে, যে তথ্য আমাদের কাছে এখনও সে পৌঁছচ্ছে, আমরা জানতে পারছি যে প্রেসিডেন্ট খুরেলসুখ তিনি একাধিক প্রস্তাব ভারতকে দিয়েছেন দুটো পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, সেটা পুরোপুরি সামরিক ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে। প্রথম প্রস্তাবই ছিল ভারতের কাছে প্রেসিডেন্ট খুরেলসুখের, যে ভারত যেন মঙ্গোলিয়ায় তাদের আর্মি এবং এয়ারবেস খুব দ্রুত স্থাপন করে। প্রথমত, যদিও মঙ্গোলিয়ার সঙ্গে আমরা একাধিক মহড়ায় সারা বছরই থাকি। দ্বিতীয়ত, মঙ্গোলিয়ার যে সেনাবাহিনী আছে তাকে সরাসরি ট্রেনিং দিক ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি। এবং একই সঙ্গে তিনি শুধুমাত্র এই প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি, একই সঙ্গে তিনি ভারতবর্ষ থেকে পিনাকার যে রকেট লঞ্চার তা তিনি কিনতে চেয়েছেন। আমাদের একটা নির্দিষ্ট রাডার সিস্টেম আছে খুবই ভালো এবং খুবই শক্তিশালী, সেটাও তিনি কিনতে চেয়েছেন। টেকনিক্যাল কারণের নামটা আমরা বলছি না সেটা। সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথমে আপনাদের বুঝতে হবে যে এই প্রস্তাবের সঙ্গে আফগানিস্তানের প্রস্তাবের একটা মিল আছে। একদম রিসেন্টলি আফগানিস্তানের বিদেশমন্ত্রী মোত্তাকি তিনি ভারতে এসে আলোচনা করেছেন তালিবানদের তরফে, আফগানদের তরফে যে প্রস্তাব ভারতের কাছে আছে যে বাগরাম এয়ারবেস আপনারাই নিন, এবং সম্ভবত ভারত যে মানবিক সহায়তার জায়গা থেকে বাগরাম এয়ারবেসের দায়িত্ব নিলেও নিতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে মঙ্গোলিয়ার থেকেও সেই একই প্রস্তাব এসছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টি হলো যে এই মঙ্গোলিয়ার ভৌগোলিক অবস্থান, এখান থেকে ঢিল ছোড়া দূরত্ব চীনের, কারণ চীনের উত্তর প্রান্তের সঙ্গে মঙ্গোলিয়ার বর্ডার শেয়ারিংস রয়েছে, এবং এখান থেকে অর্থাৎ মঙ্গোলিয়া থেকে খুব বেশি দূর নয় পাকিস্তান। ফলে এই মঙ্গোলিয়াটা একটা এমন অবস্থান যেটা সেন্ট্রাল এশিয়ার অনেকটা ভূমিকা নির্ধারক হতে পারে বলে সমর বিশেষজ্ঞরা সবসময়ের জন্য মনে করেন। এবং শুধুমাত্র ভারতকে এখানে মঙ্গোলিয়ার যে সেনাবাহিনী তাদেরকে ট্রেনিং করাবে বা এয়ারবেস করবেন না, এছাড়াও ভারতকে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ভারত কিছু ব্যবসায়িক বা বাণিজ্যিক লাভ এবং ভারতের কিছু পরীক্ষা নিরীক্ষা, সেগুলো অত্যন্ত ভালো জায়গায় পৌঁছবে। সেটা কি বলুন তো? সেটা হলো যে মুহূর্তে ভারত সেখানে এয়ারবেস এবং আর্মি বেস করবে, পাশাপাশি মঙ্গোলিয়ার মাটির নিচে রয়েছে প্রচুর পরিমাণে কোবাল্ট, ইউরেনিয়াম, থোরিয়াম, এবং এই বিপুল পরিমাণ কোবাল্ট, ইউরেনিয়াম এগুলো ভারতের হাতে আসতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে। সেক্ষেত্রে ভারতের যে পরমাণু গবেষণা
বা এই পরমাণু পরীক্ষা নিরীক্ষা বা এই সমস্ত ওরিয়েন্টেড যে কাজগুলো আছে সেগুলো অনেক বেশি বিস্তৃত হবে, তেমনটাই বিভিন্ন অংশ মনে করছেন। এবং একই সঙ্গে মঙ্গোলিয়ার মাটির নিচে বিপুল তেলের ভাণ্ডারও আছে, যেটা ভারতের অধিকারের মধ্যে হাতে আসতে চলেছে, যেমনটা মঙ্গল প্রেসিডেন্ট বা মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ তিনি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। ফলে একটা ছবি খুব পরিষ্কার যে এই মঙ্গোলিয়া সম্প্রতি আমাদের এনেছে অজিত ডোভাল তিনি সফরে গেছিলেন এবং এরপর তিনি কিরগিজস্তানে রয়েছেন। কিরগিজস্তানেও আমাদের একাধিক ডিফেন্স স্ট্র্যাটেজি আমরা সেখানে রেডি করছি। ফলে ছবিটা কি দাঁড়াচ্ছে? ছবিটা দাঁড়াচ্ছে যে আফগানিস্তান ছাড়িয়ে এই মঙ্গোলিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, কারণ তাজিকিস্তানের আইনি এবং ফারকোরে আমাদের এয়ারবেস রয়েছে। ফলে এই পুরো সেন্ট্রাল এশিয়া জুড়ে ভারতের যে ডিফেন্স স্ট্র্যাটেজি, আমাদের ডিফেন্স যে বিস্তার তা ক্রমশ প্রসারিত হচ্ছে, সেটা খুব পরিষ্কার ছবি। এবং এতটাই দ্রুত এটা বিস্তৃত হচ্ছে সেন্ট্রাল এশিয়া জুড়ে, অনেকে মনে করতে পারছেন যেটা অনেকটা চীনের পাঁচিলের মতো হয়তো পাকিস্তানকে ঘিরছে এবং আরও একটি শক্তিশালী রাষ্ট্রকে একটু সমঝে দেওয়ার জন্য এটা প্রয়োজন আছে বলে স্ট্র্যাটেজিস্টরা মনে করেন। এবং ওয়েস্টার্ন পার্টের যে সবথেকে শক্তিশালী রাষ্ট্র, যারা পাকিস্তানের মাধ্যমে সেন্ট্রাল এশিয়ায় একটি দিবাস্বপ্ন দেখছিল, তারাও ধাক্কা খেয়েছে ভারতের এই কূটনৈতিক চাল এবং সামরিক পরাক্রমকে সরাসরি দেখতে পেয়ে। কারণ সেন্ট্রাল এশিয়ায় ভারত এই মুহূর্তে অপ্রতিরোধ্য। অপারেশন সিঁদুরের পর ভারতের একের পর এক যে স্ট্র্যাটেজিক স্টেপ, সেগুলো পাকিস্তানের কাছে যেমন দুঃস্বপ্নের মতো পরিণত হয়েছে। কিন্তু কি হয়েছে বলুন তো? পাকিস্তানের অভ্যন্তরে কি হচ্ছে? এমনিতে সেখানে টিটিপি বা বালোচ বিদ্রোহীদের হাতে প্রত্যেক দিন পাকিস্তানের সেনারা নিকেশ হচ্ছে, একের পর এক পোস্ট সেখানে জ্বালিয়ে দিচ্ছে, একেবারে বিধ্বংসী অবস্থা। এটা তো একটা পার্ট, সবাই আমরা মোটামুটি সেটা সম্পর্কে ওয়াকিবহাল আছি। কিন্তু এছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে কী হয়েছে যার জন্য এত বেশি সেখানে সিকিউরিটি বাড়ানো হয়েছে? আপনারা ফলো করে দেখবেন যে এর আগে কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তান বারে বারে ভারতকে কখনো বলেছে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেবো, পরমাণু বোমা ড্রপ করব, কখনো বলেছে মিসাইল হিট করব। দেখবেন সাম্প্রতিক সময় পাকিস্তান একবারও আর পরমাণুর হুমকি দিচ্ছে না, তারা মিসাইল হিটের কথা বলছে না। ভালো করে ফলো করবে। এবং গোয়েন্দা রিপোর্ট তথ্য দিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে যে ইসলামাবাদের কাছে পাকিস্তানের যে পিনস্টেক, অর্থাৎ তাদের পরমাণু গবেষণা কেন্দ্র বা তাদের কাহুটার কাছে যে খান রিসার্চ ল্যাবরেটরি আছে, এটাও পরমাণু গবেষণা কেন্দ্র এবং যে নিউক্লিয়ার ওয়েপেন এখানে তৈরি হয় কিছুটা মাত্রায় বা কিছু মাত্রায়, এই সমস্ত জায়গায় ব্যাপকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপে এই সমস্ত পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। এবং পিনস্টেক বা খান রিসার্চ ল্যাবরেটরির যে সমস্ত সিনিয়র সায়েন্টিস্ট আছেন, পরমাণু বিজ্ঞানীরা আছেন বা নিউক্লিয়ার সায়েন্টিস্টরা আছেন, তাদের সাম্প্রতিক সময় খুব গোপনে কোনো গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যাপকভাবে। এবং শুধুমাত্র এই পরমাণু গবেষণা কেন্দ্র নয়, পাকিস্তানের যে মিসাইল টেকনোলজির যে সেন্টারগুলো আছে, KRL বা NBC, সেখানকার সোকল্ড যারা সায়েন্টিস্ট আছেন তাদেরকেও এই গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। কি কারণ বলুন তো? পাকিস্তানের পরমাণু গবেষণা কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা, সেখানকার বিজ্ঞানীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গোপন আস্তানায়। গোয়েন্দা রিপোর্ট বলছে যে পাকিস্তানের SPD অর্থাৎ সেখানকার স্পেশাল সিকিউরিটি এজেন্সি, তারা একটি কনফিডেন্সিয়াল রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই সমস্ত পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের নাকি ইসরায়েলের মোসাদ বা ভারতের যারা গোয়েন্দা আছেন তারা অপহরণ করতে পারেন। এবং পাকিস্তান এর আগেও দাবি করেছে যে তাদের যে একাধিক নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টারগুলো আছে সেখানে ব্রহ্মস হিট করেছে, পাকিস্তানের দাবি ছিল এটা। ফলে পাকিস্তানের এই আশঙ্কা এখন সিঁদুরে মেঘের মতো ছড়িয়ে পড়েছে যে তাদের পরমাণু বিজ্ঞানীদের যখন তখন অপহরণ করা হতে পারে। সেই কারণে তাদের পরমাণু কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিজ্ঞানীদেরও কোনো গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও আমরা খুব নিশ্চিতভাবে বলছি ভারত এই ধরনের কাজ কখনো করে না বা এই ধরনের কাজকে সমর্থনও করে না, এটা পাকিস্তানের আশঙ্কা বলেই আমরা মনে করি। পাকিস্তান তার অপরাধের আশঙ্কায় যে দোলায় দুলছে তা দুলুক, কিন্তু এই সমস্তকে ছাপিয়ে যে প্রশ্নটা বড় হচ্ছে, বেশ বড় হয়ে উঠেছে, যে দুদিনের যে সফরে আমাদের আর্মি ডেলিগেশন টিম সেটা বাংলাদেশে গেছিল, সেই ডেলিগেশন টিমের প্রতিনিধিরা ঠিক কী বার্তা দিয়েছেন, কি আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীকে, তাদের সেনাকর্তাদের, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ মোহাম্মদ ইউনুসের জামানায় এই প্রথম ভারতের তরফে একটা আর্মি ডেলিগেশন টিম বাংলাদেশে পৌঁছলো। ফলে আমাদের তরফে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, এই তথ্য আমরা বিভিন্ন সোর্স মারফত জানতে পারছি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আমাদের আর্মি ডেলিগেশন টিমের যে বৈঠক ঢাকার সেনানিবাসে সেখানে হয়েছে, সেখানকার 5th ফ্লোরে যে আর্মি কনফারেন্স রুমে সেখানে দীর্ঘ বৈঠক হয়, ক্লোজ ডোর বৈঠক হয়। এবং সেই বৈঠকে বাংলাদেশ সেনা
যে 12টি বিভাগ রয়েছে সেই বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন আমাদের মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে আমাদের আর্মি ডেলিগেশন টিম, আমাদের ইন্টেলিজেন্স টিমটি কি বার্তা দিল, কি বার্তা, কি আলটিমেটাম দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীকে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট বলছে যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যাধিক বেড়েছে। তুরস্কেও সেখানে ঘাঁটি গেড়েছে, বাংলাদেশের বিভিন্ন অংশে তারা মারণাস্ত্র বানাচ্ছে। তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি হয়েছে। শুধু তুরস্ক নয়, বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের বিভিন্ন অংশে এই মুহূর্তে অ্যাক্টিভ US এয়ারফোর্স এবং তাদের আর্মি। ফলে এই কোনো ছবি ভারতের জন্য স্বস্তিদায়ক নয় বা ভারতের জন্য স্বাস্থ্যবর্ধক নয়। ফলে আমাদের তরফে তো বার্তা থাকবেই। তার আগে যে রিপোর্টগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কনফিডেন্সিয়াল, সেই রিপোর্টগুলো হলো যে বাংলাদেশ বা এই মোহাম্মদ ইউনুস বা তার ইন্টারিয়াম সরকার সাম্প্রতিক সময় তাদের যে ডিফেন্স বাজেট তাকে অত্যাধিক বাড়িয়ে ফেলেছে এবং কোনো কারণ ছাড়াই, কোনো রকম নির্দিষ্ট অঙ্ক ছাড়াই বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশের যে ডিফেন্স বাজেটকে একদম আকাশচুম্বী করা হয়েছে। সেই কারণ ইতিমধ্যে গোয়েন্দারা খুঁজছেন। কারণ ইতিমধ্যে যে চুক্তি হয়েছে তাতে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে 129 অ্যাটাক হেলিকপ্টার কিনছে। তারা J-10C এই ফাইটার জেট কিনছে চীনের কাছ থেকে এবং পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কিনছে J-17 ফাইটার জেট। এবং মূলত যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি বিভিন্ন অংশ থেকে, এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে, তার ইন্টেরিয়াম সরকারের আমলে বাংলাদেশের সেনাবাহিনী যে এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্সকে সাজানোর কথা বলছেন, গোয়েন্দারা মনে করতে পারছেন বা বিভিন্ন রিপোর্টগুলো আমাদের কাছে আসছে, তা হলো ভারতের যে প্রতিরক্ষা বিভাগ, আমাদের যে প্রতিরক্ষা, আমাদের যে ওয়ার স্ট্র্যাটেজি, আমাদের যে ডিফেন্স স্ট্র্যাটেজি, তাকে কাউন্টার করেই এগুলোকে রেডি করা হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যে পেশ করা হয়েছে। সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ফলে বাংলাদেশকে এই মুহূর্তে হালকাভাবে নেওয়ার জায়গা নেই বলেই আমাদের তরফে আর্মি ডেলিগেশন টিম এই মুহূর্তে ঢাকায় রয়েছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা বিষয় মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে অপারেশন সিঁদুরের সময় আমাদের ব্রহ্মোস, আমাদের সুখোই, আমাদের রাফালের হাতে একটি দুটি নয়, একটি আওয়াক্স প্লেন সমেত মোট 19টি ফাইটার জেটকে আমরা বধ করি পাকিস্তানের। এবং পাকিস্তানের 19টি ফাইটার জেটের মধ্যে J-10C যেমন ছিল তেমনিভাবে J-17ও ছিল। ফলে বাংলাদেশকে মনে রাখতে হবে যে মিস অ্যাডভেঞ্চার করার কোনো পদক্ষেপ নিলে সেই ফলটা হয়তো ভালো হবে না। এবারে সেই আলটিমেটাম বার্তা যেটা সরাসরি আমাদের আর্মি ডেলিগেশন টিমের তরফে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সোর্স মারফত জানতে পারছি, সেই বার্তাটি হলো যে নির্যাস আমাদের কাছে আসছে, তা হলো যে অবশ্যই সুপ্রতিবেশী হিসেবে দুটি দেশ অবস্থান করছে দীর্ঘ সময় ধরে। কিন্তু বাংলাদেশ যদি তার মাটিকে এভাবে বিদেশি শক্তি, যা ভারতের পক্ষে ভালো নয়, তাদের হাতে উন্মুক্ত করে দেয়, তাদের ব্যবহারের জন্য দেয় এবং সেটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভারত তার জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবং এরপরই এই আলটিমেটাম আমাদের ডেলিগেশন টিমের তরফে দেওয়ার পরই আমরা ছবি দেখলাম। সেই ছবিটা বলুন তো কি? সেই ছবিটা হলো যে বঙ্গোপসাগরে আমাদের ট্রাই সার্ভিসেস, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি, এই তিনটি ফোর্সই একসঙ্গে তারা মহড়া শুরু করলো, যার অভিমুখ ছিল পূর্ব দিক। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমর বিশেষজ্ঞরা মনে করেন যে যুদ্ধকালীন পরিস্থিতি যদি কোনো অংশে বা কোনো রিজিয়নে তৈরি হয়, তখনই ট্রাই সার্ভিস একই সঙ্গে তারা মহড়ায় নামে নিজেদের মধ্যে বোঝাপড়াকে আরও ঠিকঠাক করে নিতে। আমরা বলতে পারবো না যে পূর্ব দিকে যুদ্ধের পরিস্থিতি আছে বা তৈরি হয়েছে, এমনটা মনে করা হচ্ছে কিনা, কিন্তু আমাদের ট্রাই সার্ভিস তারা ইতিমধ্যে সেখানে একই সঙ্গে মহড়ায় নেমেছে এবং সেই মহড়া মারাত্মকভাবে লক্ষ্য করেছে বিভিন্ন বিদেশি এজেন্সির গোয়েন্দারা বলে আমরা জানতে পারছি। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের জানাবো। অনেকের মনে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে বঙ্গোপসাগরে আমাদের যে বিস্তীর্ণ অংশে প্রায় 4000 কিলোমিটার জুড়ে আমরা নোটাম জারি করেছিলাম, অতি শক্তিশালী একটি মিসাইল আমরা আবার উৎক্ষেপণ করতে চাইছিলাম, টেস্ট করতে চাইছিলাম। সেই উৎক্ষেপণ পরীক্ষা থেকে বা পরীক্ষামূলক উৎক্ষেপণ থেকে আমরা একটু পিছিয়ে গেলাম। আমরা আপাতভাবে সেটা স্থগিত করলাম কেন? আপনারা দেখবেন সিংহ অনেক সময় শিকার ধরতে গিয়ে দুপা পিছিয়ে যায়। তার অর্থ এমনটা নয় যে সিংহ সেই শিকারটি ধরবে না। এটা একটা গেরিলা ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, এটাকে আমরা ফলো করি। আমরা যখন এই মিসাইল টেস্টের জন্য নোটাম জারি করি, তখন দেখা যায় যে চীনের অত্যাধুনিক স্পাইশিপ ইয়াং 5 সেটি বঙ্গোপসাগরে ওই অংশে এসে উপস্থিত হয়। চীনের এই স্পাইশিপটা হলো সবথেকে অত্যাধুনিক জাহাজ এই মুহূর্তে যেটা চীনের হাতে আছে। এর সঙ্গে সোনার টেকনোলজি এবং ডপলার রাডার ইনস্টল করা রয়েছে। এই দুটি টেকনোলজির মাধ্যমে বলা হয় যে এই স্পাইশিপটি সমুদ্রের একেবারে গভীর তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত সমস্ত কিছুকে ট্র্যাক করতে পারে।
এই জাহাজটি যখন সিঙ্গাপুরে রিফুয়েলিং করছিল তখনই আমাদের গোয়েন্দারা জেনে যান যে এই জাহাজটি আমাদের উপর নজরদারি করার জন্য ওই অংশে পৌঁছচ্ছে, এবং তার পাশাপাশি আমেরিকার সান্তা বারবারা এবং অপর একটি স্পাইশিপ সেগুলো এখানে বসে উপস্থিত হয়। এবং এই বিদেশি গুপ্তচর জাহাজগুলো উপস্থিতি দেখে আমাদের গোয়েন্দারা সতর্ক হন। তারা সতর্ক বার্তা নির্দিষ্ট অংশে পৌঁছে দেন এবং তারা এই বার্তায় দেন যে এখন নয়, কিছুটা পরে করলে ভালো হয়। তাই আমরা আমাদের পলিসি অনুসারে সঠিক সময় এই অত্যাধুনিক মিসাইল, যা দেখে অনেকেই ভীত সন্ত্রস্ত, সেটির পরীক্ষামূলক উৎক্ষেপণ অবশ্যই করব। কিন্তু অবশ্যই এই বিদেশি গুপ্তচর জাহাজদের সামনে নয়। এখানে একটা বলার আছে, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা ফলো করে দেখবেন, যখনই আমরা কোনো এই ধরনের বড়সড় এই ধরনের ICBM মিসাইল আমরা উৎক্ষেপণ করি, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিদেশি গুপ্তচর জাহাজরা উপস্থিত হচ্ছে। মূলত আমেরিকার গুপ্তচর জাহাজগুলি তারা নজরদারি করতে আসছে। কিন্তু কখনো আপনারা শুনেছেন যে ফ্রান্স বা রাশিয়া বা ব্রিটেনের গুপ্তচর জাহাজ সেখানে এসে উপস্থিত হয়েছে? আসলে ভয়, আসলে একটা কথা বলা হয় না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, এবং সেখানে গুপ্তচর জাহাজ এসে উপস্থিত হয়, হয়তো সেটাই। এবং সেই কারণে আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেব, যা দাবার চালের মতো মাত করবে এই সমস্ত গুপ্তচর জাহাজ এবং গুপ্তচর রাষ্ট্রগুলিকে। আবারও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক তথ্য নিয়ে ফিরছি আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।